কি কারণে একজন পুলিশ অফিসার মানুষকে মেরে সেগুলোর ভিডিও ধারণ করে ডার্ক ওয়েবের মতো খারাপ সাইটে পাবলিশ করছে? যে কারণে আজ সে একজন পুলিশ অফিসার হয়েও আসামি হয়ে জেলে কাটাচ্ছে। সে কি আদেও কোনো পুলিশ অফিসার, নাকি কোনো সাইকো কিলার, নাকি এর পিছে রয়েছে অন্য কোনো রহস্য? এমনই এক গল্প নিয়ে আজ আমরা কথা বলবো। 2025 সালের সবচেয়ে ভায়োলেন্স যুক্ত এবং রহস্যময় থ্রিলার, যেখানে রয়েছে ভালো স্টোরির পাশাপাশি থ্রিলার সাসপেন্সে ভরপুর একটা সিনেমা। তো কথা বলছি হিট দ্য থার্ড কেসের গল্প নিয়ে। গল্পের শুরুতে দেখা যায় অর্জুন সরকার নামের একজন হিট অফিসারকে, যাকে কিছু হত্যা মামলায় পুলিশ গ্রেফতার করেছে এবং কোর্ট তাকে জেলে পাঠায়। এবং কি জেলের কয়েদিরা অর্জুনকে এখানে দেখে সবাই অবাক হয়ে যায়, কারণ অর্জুন অধিকাংশ কয়েদিদের এখানে বন্দি করেছে। সেই ক্ষোভ থেকেই তারা অর্জুনকে মারতে আসলে সেখানকার একজন কয়েদি স্যামুয়েল জোসেফ তাদেরকে আটকায়। এরপর সে অর্জুনকে নিজের সেলে নিয়ে এসে জিজ্ঞেস করে, আচ্ছা, আপনি তো একজন পুলিশ অফিসার, তাহলে কি এমন অপরাধ করলেন যাতে আপনাকে জেলে আসতে হলো? অর্জুন এরপর তাকে তারা পূর্বের ঘটনা বলতে শুরু করে, যেটা আমাদেরকে ফ্ল্যাশব্যাকে দেখানো হয়। দেখা যায় জঙ্গলের ভিতরে অর্জুন একটা লোককে কাছের সাথে বেঁধে নির্মমভাবে টর্চার করছে এবং সেটা ক্যামেরায় ক্যাপচার করে যাচ্ছে। এরপর অর্জুন সেই লোকটাকে ছুরি দিয়ে গলা কেটে হত্যা করে। পরে মার্ডারের সমস্ত এভিডেন্স মুছে অর্জুন চলে যায় থানায়। সে একজন হিট অফিসার। হিট হচ্ছে ইন্ডিয়ান পুলিশের একটা বিশেষ তদন্ত সংস্থা, যেটা পূর্ণাঙ্গ নাম হচ্ছে হোমোসাইড ইন্টারভেনশন টিম। হিট ইউনিট শুধুমাত্র দুর্ধর্ষ মামলাগুলি ইনভেস্টিগেশন করে থাকে। সেখানকার ডিজিপি নাগেশ্বর রয় অর্জুনকে হিট টিমের সাথে পরিচয় করিয়ে দেয়। অর্জুন তার ডেস্কে গিয়ে বসলে তার কাছে খবর আসে জঙ্গলে কাউকে নির্মমভাবে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে। আসলে এটি সেই খুন যেটা একটু আগে অর্জুন করেছে। সে এমনভাবে সবকিছু গুছিয়ে রেখেছে যাতে কোনো এভিডেন্স না পাওয়া যায়। সে নিজেই নিজের করা খুন ইনভেস্টিগেশন করে সবাইকে এক্সপ্লেন করে যে খুনি কিভাবে খুন করেছে। অর্জুন যেহেতু একজন পুলিশ অফিসার, তাই সে জানে ইনভেস্টিগেশন টিম কি সার্চ করতে পারে। তাই সে যে বুট পরে এসেছিল সেটা ঘটনাস্থলে রেখে যায়, যাতে তার পায়ের ছাপ কিংবা কোনোভাবে তাকে ট্রেস করা না যায়। এবং কি সে যেই গাড়িতে করে এসেছিল সেই গাড়ির টায়ারের ছাপ মুছে ফেলে। অর্জুন লাশটাকে ফরেন্সিক ল্যাবে পাঠাতে বলে। এরপর রাতে বাসায় ফিরে বাবার সাথে ডিনার করতে বসে অর্জুন। অর্জুনের মা অনেক আগেই মারা গেছে যখন সে ছোট ছিল। অর্জুনের বাবা এবং তার দাদাও একজন পুলিশ অফিসার ছিল। তাই অর্জুন যখন ছোট ছিল তখন তার বাবা তাকে একা ফেলে রেখে ডিউটি করতে যেত। তাই ছোট থাকতে অর্জুনের তার বাবার প্রতি একটা ক্ষোভ রয়েছে, কারণ তার ছোটবেলা কেটেছে একেবারে একাকিত্ব। তাই সে কখনোই তার বাবার সাথে ঠিক করে কথা বলে না। পরদিন সকালে ইন্টারোগেশন রুমে গতকাল হয়ে যাওয়া মার্ডার নিয়ে ইনভেস্টিগেশন চলতে থাকে, যেখানে একজন বলে ঘটনাস্থলে পাওয়া সিগারেটের বাটে তারা ডিএনএতে কুকুরের লালা পায় এবং কি অ্যাডপসি রিপোর্টে লাশের বডি থেকে 3টি অর্গান মিসিং। কিন্তু সবাই যখন ইনভেস্টিগেশনে ব্যস্ত তখন অর্জুন মোবাইলে ডেটিং অ্যাপে তার জন্য মেয়ে খুঁজতে থাকে। এরপর প্রায় প্রতিদিনই সে রেস্টুরেন্টে এক এক দিন এক একটা মেয়ের সাথে দেখা করে, কিন্তু তার ব্যবহারের কারণে কোনো মেয়েই তাকে পছন্দ করে না। পছন্দ করা তো দূরের কথা, মেয়েরা অর্জুনকে ভয় পেতে শুরু করে। রাতে অর্জুন তার রুমে বসে ল্যাপটপে কাজ করছিল, তখন তার বাবা এসে তাকে বিয়ের কথা বললে অর্জুন রেগে যায়। তাকে বলে, যখন চিন্তা করার কথা ছিল তখন তো চিন্তা করোনি, আজ হঠাৎ এত ভাবছো কেন আমাকে নিয়ে? পরদিন সকালে অর্জুন যখন ডিউটিতে যায় তখন তার সামনে মৃদুলা নামের একটি মেয়ে আসে। মৃদুলার সামনে এসে অর্জুনকে বলে, কি হলো, কথা বলছো না? তুমি তো আমাকে অফিসে আসতে বললে। অর্জুন মেয়েটার কথা কিছুই বুঝতে পারছিল না। তখন সে বলে কাল রাতে নাকি তাদের ম্যাট্রিমনি সাইডে চ্যাটিং হয়েছিল। অর্জুন তখন বুঝতে পেরে সঙ্গে সঙ্গে তার বাবাকে ফোন দেয়। আসলে তার বাবাই অর্জুন সেজে এই মেয়েটার সাথে ম্যাট্রিমনি সাইডে কথা বলেছে, কারণ এতদিন অর্জুন কোনো মেয়ে ঠিক করতে পারছিল না। অর্জুন রাগ হয়ে তার বাবার ফোন কেটে দেয়। পরে অর্জুন মৃদুলাকে সব ঘটনা খুলে বললে তার অনেস্টি দেখে অর্জুনের উপর মেয়েটা ইমপ্রেস হয়ে যায়। মৃদুলা অর্জুনকে বলে, আমরা একসাথে কফি খেয়ে দেখতে পারি, যদি ভালো লাগে তাহলে কন্টিনিউ হবে, না হলে হবে না। এরপর দুজন একে অপরের সাথে পরিচয় হয়। অর্জুনের কথাবার্তার স্টাইল দেখে মৃদুলা বুঝতে পারে যে ছোট থেকে সে তার মায়ের কাছে বড় হয়নি, না হলে কথাবার্তার ধারণ অন্যরকম থাকতো। মেয়েটার মিষ্টি ব্যবহার ও তার সরলতা দেখে অর্জুন বেশ ইমপ্রেস হয়েছে এবং আস্তে আস্তে তাকে পছন্দ করতে শুরু করে। ছোটবেলা থেকে মাহারা অর্জুন কখনো কোনো মেয়ের সাথেই মেশে নেয়, তাই সে জানেও না মেয়েদের সাথে কিভাবে কথা বলতে হয়। কিন্তু মৃদুলা তার রংবিহীন জীবনে একটা নতুন আলো নিয়ে আসলো। এরপর থেকেই শুরু হয় দুজনের ভালোবাসা।
পরের দিন দেখা যায় অর্জুন পরবর্তী ভিকটিমকে নিয়ে আবারও জঙ্গলে যায়। আবারও একই স্টাইলে লোকটাকে গাছের সাথে বেঁধে ভিডিও অন করে সে আগের প্যাটার্নে খুন করতেই যাবে। ওই সময় এসপি বর্ষা এসে অর্জুনের উপরে গুলি চালাতে থাকে। পরে অর্জুনের সামনে এসে বন্দুক ত্যাগ করে বলে, আমার অনেক আগে থেকে আপনার উপরে সন্দেহ ছিল যে এই খুনগুলো আপনি করছেন। কিন্তু এই কথায় কথায় অর্জুন নিজের স্কিল ব্যবহার করে বর্ষাকে আটকে ওর বন্দুক নিয়ে চেয়ারের সাথে বেঁধে রাখে। বর্ষা তাকে বলে, আপনি একজন সাইকো, এভাবে নিরীহ মানুষদের কেন খুন করছেন? আমি আপনার নামে রিপোর্ট করব। আপনি একজন পুলিশ অফিসার হওয়ার যোগ্যই না। তখনই অর্জুন রেগে গিয়ে বলে, তুমি আমাকে জেলে ভরে জেলেও এই মার্ডার থামবে না। এখন অনেকের মনেই হয়তো প্রশ্ন হচ্ছে যে অর্জুন একজন পুলিশ অফিসার হয়েও এই মানুষগুলোকে এরকম নির্মমভাবে হত্যা কেন করছে। এই কাহিনী বুঝতে আমরা চলে যাব এখন ফ্ল্যাশব্যাকে, অতীতের ঘটনা জানতে। শ্রীনগর, জম্মু কাশ্মীর। অর্জুনের ওই সময় সেখানে পোস্টিং ছিল। পোস্টিং হওয়ার কিছুদিনের মাথায় একটা মার্ডার কেস আসে, যেখানে একজনকে খুবই নির্মমভাবে হত্যা করা হয়েছে। এতই নৃশংসভাবে হত্যা করা হয়েছিল যে অপরাধীরা ভিকটিমের শরীর থেকে 3টে অর্গান খুলে নিয়ে গেছে। কাশ্মীরে যেহেতু প্রতিদিনই বরফ পড়ে, তাই সব এভিডেন্স মুছে গেছে, কিন্তু অর্জুন বরফগুলো আগুন দিয়ে গলিয়ে ফেলার পরামর্শ দেয়। সেই মতো বরফ গলিয়ে ফেললে তারা সেখানে বড় একটা গাড়ির টায়ারের ছাপ পায়। পরে তারা গ্রামবাসীদের কাছে জিজ্ঞাসা করে যেখানে কোনো বড় গাড়ি যেতে দেখেছে কিনা। গ্রামে আশেপাশে অনেক খোঁজার পর তারা এক সময় একজন অপরাধীকে খুঁজে ফেলে, কিন্তু অপরাধীকে ধরতে গেলে সে একজন কাশ্মীরি পুলিশ অফিসারকে গুলি করে সেখান থেকে পালিয়ে গেলে অর্জুন তাকে তাড়া করে একটা কসাইখানার মধ্যে ঢোকে। সেখানে ওই অপরাধীর আরো কিছু সঙ্গী আছে। তাদের সাথে ব্রুটাল একটা ফাইট করার পর অর্জুন অবশেষে ওই অপরাধীকে ধরে ফেলে, কিন্তু অনেক টর্চার ও মারধর করার পরও ওই অপরাধীর থেকে কোনো তথ্যই তারা বের করতে পারছিল না। আসলে কি কারণে এই লোকটা এরকম নৃশংস খুন করলো। অর্জুন যখন তার ডেস্কে বসেছিল তখন টিভিতে একটা নিউজ আসে, যেটা দেখানো হয় বিহারেও সেম এরকম একটা মার্ডার করা হয়েছে। অর্জুন নিউজটা দেখে একটু অবাকই হয়ে যায়। ঠিক একই স্টাইলে একই রকম কিভাবে আরো একটি খুন। তার মানে এটাতে এই বোঝা যায় যে এই খুনগুলো কোনো একজন ব্যক্তি করছে না, বরং এটার একটা বড় কোনো গ্যাং আছে। অর্জুন এরপর এসআই রবিকে বিহার থানায় যোগাযোগ করতে বলে। বিহারে ইনভেস্টিগেশন টিমের সাথে যোগাযোগ করলে জানা যায় অপরাধীকে ক্রাইম করার ঠিক 1 ঘন্টার মধ্যেই তারা ধরে ফেলে, কিন্তু ডিটেলসের জন্য তাদের ওখানকার এসআই তেমন কোনো রেসপন্স দিচ্ছে না। অর্জুন ইনভেস্টিগেশন করতে বিহারে যেতে চায়। অর্জুন তার পুরো টিম নিয়ে বিহারে পৌঁছে থানায় গিয়ে সে আসামির সাথে দেখা করে। ওই সময় তাদের কাছে এমন নিউজ আসে যে ইন্ডিয়াতে মোট 13টা এরকম সেম মার্ডার কেসের ঘটনা বেরিয়ে এসেছে। তাই অর্জুন এবার ওই অপরাধীটার কাছে গিয়ে কাশ্মীরের ওই অপরাধীটার ছবি দেখিয়ে জিজ্ঞেস করে, এই লোকটাকে চিনিস কিনা? কিন্তু ওই আসামিটা অর্জুনের কথায় পাত্তা না দিয়ে বরং তার কথায় সে হাসতে থাকে। তখনই মিলিটারি থেকে একজন এসে থানায় খবর দেয় যে পুলিশ স্টেশনে মাই ওয়েস্ট অ্যাটাক হতে চলেছে। তা আসলে এই আসামির বাবা একজন পলিটিক্যাল লিডার। তারা খুব শীঘ্রই থানায় অ্যাটাক করতে যাচ্ছে, তাই যত দ্রুত সম্ভব থানা থেকে তাদের বেরিয়ে যেতে হবে। অর্জুন আসামিকে শ্রীনগর ট্রান্সফার করার কথা বললে তারা জানায় এর জন্য ম্যাজিস্ট্রেটের পারমিশন দরকার, যেটার জন্য 2 ঘন্টা সময় প্রয়োজন। কিন্তু তত সময় তাদের হাতে ছিল না, কারণ ওই নেতার দল খুব শীঘ্রই থানায় অ্যাটাক করতে চলেছে। কিন্তু অর্জুন কোনো পারমিশনের তোয়াক্কা না করে ওই আসামিকে ধরে নিয়ে কাশ্মীরের পথে রওনা দেয়। তখনই যাওয়ার পথে ওই নেতার দল তাদের উপরে হামলা চালায়, কিন্তু অর্জুন কোনো রকম তাদেরকে ট্যাকেল দিয়ে আসামিকে নিয়ে কাশ্মীর চলে আসে। সেখানে পৌঁছে দেখে জনগণ তার বিপক্ষে প্রোটেস্ট করছে। জনগণ সেখানে গলা ফাটিয়ে অর্জুন সরকারকে কাশ্মীর ত্যাগ করতে বলে। তার অপরাধ কি এটা জানতে সে ডিজিপি আহুজার কাছে যায়। সে জানায় গতকাল অর্জুন যে 5 জনকে মেরে হসপিটালে পাঠিয়েছে তাদের মধ্যে 2 জন আজাদ কাশ্মীর আন্দোলনের অ্যাক্টিভিস্ট। অর্থাৎ ঘটনা এখন রাজনৈতিক বিষয় চলে গেছে। এদের মধ্যে যদি কেউ মারা যায় তাহলে ঘটনা আরো ভয়ানক পরিস্থিতিতে যাবে। অর্জুন তখন ডিজিপিকে বলে, সেম 2টো মার্ডার কেস দিয়ে আমরা 2 জন আসামিকে বন্দি করে রেখেছি, আর এরকম টোটাল 17টা খুন হয়েছে। এই খুনগুলোর সাথে বড় কোনো কানেকশন আছে, আর অর্জুন এই কেস থেকে ভালো করে ইনভেস্টিগেশন করতে চায়। আহুজা তার কথা শুনে দ্রুত এই কেসটাকে সলভ করতে বলে। এরপর অর্জুন আসামিদের বাড়ি থেকে উদ্ধার করার জিনিসপত্র ঘাটাঘাটি করে সেখান থেকে একটা ছুরির উপরে সিটিকে লেখা দেখে। সেটার ইনভেস্টিগেশন করতে বুড়োতে যাওয়ার সময় অর্জুন দেখে প্রোটেস্টাররা তার
পুলিশের ইউনিফর্ম আগুন দিয়ে জ্বালিয়ে দিচ্ছে। এই দৃশ্য দেখে অর্জুন রেগে গিয়ে যে লোকটা তার ইউনিফর্ম পরাচ্ছিল তাকে লাঠি দিয়ে পেটাতে থাকে। তখনই ওই লোকটার হাতে অর্জুন একটা ট্যাটু লক্ষ্য করে। এরকম সেম ট্যাটু আগের দুজন আসামির হাতেও দেখেছে এবং এটাই না, সেই ছুরিতেও লেখা ছিল সিটিকে। তাই এটাকে মেইন লিড ধরে অর্জুন দুজন অপরাধীকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে। অর্জুন সিটিকে নামটা উচ্চারণ করতেই দুজন আসামির চোখ বড় বড় হয়ে ফেস এক্সপ্রেশন চেঞ্জ হয়ে যায়। এরা দুজন একে অপরের দিকে চোখাচোখি করতে থাকে। অর্জুন পরে ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলে তাদের থেকে কথা আদায় করার চেষ্টা করে এবং সে তাতে সফল হয়। জানতে পারে যে সিটিকে হচ্ছে একটা ওয়েবসাইট, তবে এটা কম্পিউটারে অ্যাক্সেস করার মতো কোনো নর্মাল ওয়েবসাইট না। এটা হচ্ছে একটা ডার্ক সাইট, অর্থাৎ ডার্ক ওয়েব। এই সাইটের সম্পর্কে তো অনেকেই জানেন, এটা অপরাধীদের একটা অনলাইন বিজনেস সাইট। ডার্ক ওয়েবের উপরে সাইবার টিমের কোনো নিয়ন্ত্রণ থাকে না, সেজন্যই কখনোই কেউ জানতে পারে না এগুলো কারা নিয়ন্ত্রণ করছে আর কোথায় বসে নিয়ন্ত্রণ করছে। ফলে আসামিরা খুব সহজেই মাদক সেবন, খুনের কন্ট্রাক্ট, অস্ত্র বিক্রি থেকে শুরু করে সব ধরনের খারাপ কাজ এখানে করে বেড়ায়। অর্জুন সাইবার টিমের সাহায্যে সেই সিটিকে ওয়েবসাইটে ঢুকতে সক্ষম হয়। আর এই সিটিকের মানে হলো ক্যাপচার টর্চার কিল। আর এই ওয়েবসাইটে সরাসরি মার্ডার করার ভিডিও আপলোড করা আছে। অর্জুন এক্সপ্লেন করে সবাইকে বলে এই সিটিকে গ্রুপের মেম্বার হতে হলে সর্বোচ্চ 2টো খুন করে সেটার ভিডিও এই ওয়েবসাইটে আপলোড করতে হবে। আর এই ওয়েবসাইটগুলো কোনো সাধারণ মানুষ চালায় না, সাইকোপ্যাথ, সিরিয়াল কিলাররা চালায়। আর সব থেকে অবাক করা ব্যাপার হলো এই গ্রুপের সকল মেম্বাররাই বছরে একবার কোনো এক জায়গায় মিট করে, একটা অ্যানুয়াল পার্টি যেটা তারা অ্যারেঞ্জ করে থাকে। সাইবার টিম অনেক চেষ্টা করার পরও ওই ওয়েবসাইট সম্পর্কে কোনো তথ্য বের করতে পারছিল না। তাই অর্জুন ওই দুজন আসামিকে সকল ধরনের টর্চার প্রক্রিয়া অ্যাপ্লাই করতে থাকে। আর তখনই খবর আসে যে ওই 5 জন হসপিটালে থাকা লোকের মধ্যে একজন মারা যায়। আর এটা শুনে বাইরে থেকে প্রোটেস্টাররা আরও বিক্ষোভ শুরু করে। তাই ডিজিপি আহুজা অর্জুনকে টর্চার থামিয়ে চলে যেতে বলে। আর এই টর্চার সহ্য করতে না পেরে কাশ্মীরের সেই লোকটা পাশের একজন পুলিশ অফিসারের বন্দুক নিয়ে মুখে শুট করে আত্মহত্যা করে। ফলে হিট ইউনিট অর্জুনকে শ্রীনগর ট্রান্সফার করতে বাধ্য হয় এবং এই কেস থেকেও তাকে সরিয়ে নেওয়া হয়। আর এবার কাহিনী বর্তমানে ফিরে আসে। কিন্তু অর্জুন শ্রীনগর ট্রান্সফার হওয়ার সত্ত্বেও ওই কেস নিয়ে ঘাটাঘাটি করা বন্ধ করেনি। তাই সিটিকে গ্রুপটাকে ধরার জন্য অর্জুনের এই গ্রুপে জয়েন হওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। কারণ সে যদি মেম্বার হয়ে যায় তাহলে সে 1 বছরের অ্যানুয়াল পার্টিতে অংশ নিতে পারবে আর জানতে পারবে এই গ্রুপটাকে আসলে কে নিয়ন্ত্রণ করছে। এই সব কিছু শুনে বর্ষা বলে, গ্রুপটাতে জয়েন হওয়ার জন্য আপনি অন্তত ইনোসেন্ট মানুষদের খুন করতে পারেন না। তখন অর্জুন বলে ওঠে, ইনোসেন্ট কাকে বলছো? তুমি জানো এখন যাকে ঝুলিয়ে রাখছি ও কি করেছে? 8 বছরের একটা ছোট্ট মাসুম বাচ্চাকে 8 দিন আটকে রেখে গণধর্ষণ করেছে। আর এর আগে যাকে খুন করেছি সেও একই রকম। তাই এদেরকে খুন করে যদি আমি কোনো খারাপ কাজ করে থাকি তাহলে সেটা করতে আমার কোনো আপত্তি নেই। বর্ষা তার কথা শুনে কনভিন্স হয় আর এই কেসে অর্জুনকে সাহায্য করার চেষ্টা করবে। অর্জুন তার মার্ডার করা ভিডিওটা সিটিকে সাইডে পাবলিশ করে। ওই সময় বর্ষা এসে তাকে দেখায় যে জয়পুরে বসে একটা ছেলে মার্ডারের ভিডিও আপলোড করছে। এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে এই ছেলেটা মাত্র একটা ভিডিও আপলোড করেছে, অর্থাৎ তার দ্বিতীয় মার্ডার এখনো বাকি আছে এবং তারা যদি দ্রুত জয়পুর পৌঁছাতে পারে তাহলে হয়তো এই খুনিকে তারা দ্বিতীয় মার্ডার করাতে আটকাতে পারবে। তাই অর্জুন ওর পুরো টিম নিয়ে জয়পুরের উদ্দেশ্যে রওনা দেয়। সেখানে পৌঁছে জয়পুর থানায় তারা পুলিশদের এই ভিডিওটা দেখালে তারা বলে এই ছেলেটা যে জ্যাকেট পরে আছে সেটা দেখে শিওর বলা যায় যে ও পেট্রোল পাম্পে কাজ করে। সেই মতো অনেক খোঁজাখুঁজি করার পর ওই ছেলেটাকে অর্জুন দেখতে পায়, কিন্তু ওই ছেলেটা বুঝতে পেরে সঙ্গে সঙ্গে গাড়ি ঘুরিয়ে বেরিয়ে যায়। অর্জুনও দ্রুত গাড়ি স্টার্ট দিয়ে ওকে ধাওয়া করে। অনেক লুকোচুরি করার পর ছেলেটা জঙ্গলে গিয়ে ঢোকে। অর্জুনও ওর পিছনে জঙ্গলে গেলে ওই ছেলেটা চালাকি করে পিছন থেকে এসে অর্জুনের পেটে ছুরি বসিয়ে দেয়। কিন্তু পুলিশের ট্রেনিংয়ে এগুলো শেখানো ছিল যে ছুরি পেটে ঢুকানোর থেকে যত ড্যামেজ না হয় তার থেকে বেশি ড্যামেজ হয় যদি ছুরিটা পেট থেকে টেনে বের করা হয়। অর্জুন তাকে কোনো মতেই ছুরিটা পেট থেকে বের করতে দিচ্ছিল না, কিন্তু অনেক ফাইট করার এক সময় ওই ছেলেটা অর্জুনের পেট থেকে ছুরিটা বের করে নেয়। তাতে অর্জুন অজ্ঞান হয়ে যায়। এরপর ওই ছেলেটা অর্জুনকে একটা ফাঁকা জায়গায় নিয়ে আসে ওকে মারার জন্য, কিন্তু ঠিক ওই সময় অর্জুনের জ্ঞান ফিরে ছেলেটার ঘাড়ে ছুরি বসিয়ে ওকে মেরে ফেলে এবং যেই মেয়েটাকে নেক্সট ভিকটিম বানাতে চলেছিল তাকে হিট ইউনিট উদ্ধার করে নেয়। পরবর্তীতে অর্জুনের জ্ঞান ফেরে হসপিটালের বেডে। জ্ঞান ফিরতে ল্যাপটপটা হাতে নিয়ে চেক করে দেখে সিটি গেটে তার মেম্বারশিপ অ্যাপ্রুভ হয়েছে
আর অবশেষে সেই দিনটাও এসে গেল যেটার জন্য অর্জুন এতদিন অপেক্ষা করছিল। সেটা হচ্ছে ওই সিটিকে গ্রুপের অ্যানুয়াল মিটিং। যেহেতু অর্জুন এই গ্রুপের মেম্বার হয়ে গেছে, তাই তার কাছেও মেসেজ আসে যে ওই অ্যানুয়াল মিটিং কবে হতে যাচ্ছে আর কোন জায়গায় হতে যাচ্ছে। অর্জুন এরপরে ডিজিপি নাগেশ্বরকে পুরো কেসের ঘটনাটা খুলে বলে আর তাকে সেই অ্যানুয়াল মিটিং এর মেসেজটা দেখায়। এতদিন সেই কাজটা লুকিয়ে লুকিয়ে করছিল, কিন্তু এখন তার ডিপার্টমেন্টের হেল্প দরকার। অর্জুন তাকে বুঝিয়ে বলে, স্যার এটাই একমাত্র উপায় যেটার দ্বারা আমরা ওই ক্রিমিনালগুলোকে লকআপে বন্দি করতে পারবো। ডিজিপি অবাক হয়ে তাকে জিজ্ঞেস করে এই গ্রুপের মেম্বার কি করে হলে, কিন্তু অর্জুন এই কথার উত্তর এড়িয়ে গেলে তাকে বুঝায় যে এই কেসটা কতটা ইম্পর্টেন্ট এবং তাকে এর জন্য পারমিশন দেওয়া হোক। ডিজিপিও তার কথায় কনভিন্স হয়ে তাকে অফিসিয়ালি পারমিশনও দিয়ে দেয় এবং কি অর্জুনের টিমের সাথে সে একদম তার পার্সোনাল অফিসারও পাঠাবে, যে তাকে টাইম টু টাইম আপডেট পাঠাতে থাকবে। আর সে অফিসারটা আর কেউ ছিল না, ছিল স্বয়ং মৃদুলা। আসলে মৃদুলাও একজন পুলিশ অফিসার, আর সেদিন জয়পুরে মৃদুলা অর্জুনের সাথে দেখা করতে এসেছিল। সে তার জন্য একটা ভিডিও বানিয়েছিল যেটা ছিল অর্জুনের মায়ের একটা অ্যানিমেটেড ভিডিও, যেটা সে নিজে বানিয়েছে অর্জুনের জন্য। আর সেদিনই এক ফাঁকে অর্জুনের ল্যাপটপ চেক করে পুরো কেসের ব্যাপারে সে জানতে পেরেছে। ডিজিপি যখন তাকে অফিসার বলে নিয়ে আসে তখন অর্জুন হতবাক হয়ে মৃদুলার দিকে তাকিয়েছিল, কারণ এতদিন সে তার কাছে পরিচয় লুকিয়েছিল। তাই অর্জুন এই ব্যাপারটা মোটেও ভালোভাবে নেয়নি। এরপর অর্জুনের টিম সিনিয়রের থেকে বিদায় নিয়ে ট্রেন যাত্রা শুরু করে অরুণাচল প্রদেশের উদ্দেশ্যে। ট্রেন চলাকালীন সময় মৃদুলা অর্জুনের সাথে কথা বলতে চাইলে অর্জুন বলে, নাগেশ্বর রয় আমাকে ফলো করতে বলেছে, তাই বলেই তো আমাকে এতদিন প্রেমের জালে ফাঁসিয়েছ, তাই না? মৃদুলা তখন বলে, তুমি যেটা ভাবছো সেটা মোটেও না। আজ থেকে ঠিক 4 বছর আগে আমার বোনকে যখন কিছু গুন্ডারা ইফটিজিং করছিল, তখন তুমি তাদের হাত থেকে আমার বোনকে বাঁচিয়েছিলে। তখন থেকে আমি তোমাকে পছন্দ করেছিলাম এবং কি যখন আমি পুলিশের ট্রেনিংয়ে ছিলাম তখন আমি তোমাকে লুকিয়ে লুকিয়ে সবসময় ফলো করতাম। মৃদুলার কথা শুনে অর্জুন বুঝতে পারে যে না, আসলেই মৃদুলা তাকে সত্যি করে ভালোবাসে। এরপর তারা অরুণাচল প্রদেশে এসে পৌঁছায়। অর্জুন তার মোবাইল ও মানি ব্যাগ একটা ডাস্টবিনে ফেলে দেয়। বাস স্ট্যান্ডে সিটিকে গ্রুপের অপেক্ষা করতে থাকে। আর অন্যদিকে জঙ্গলের ভেতরে বর্ষা, মৃদুলা ও দিবাকর লুকিয়ে অর্জুনের উপরে নজর রাখছিল। কিছুক্ষণ অপেক্ষা করার পর 3টি গাড়ি এসে অর্জুনের সামনে এসে থামে আর কয়েক সেকেন্ডের মধ্যে তারা অর্জুনকে নিয়ে সেখান থেকে চলে যায়। তারপর মৃদুলা ওই 3টে গাড়িকে ফলো করতে শুরু করে, কিন্তু ওই 3টে গাড়ি হঠাৎ আলাদা আলাদা পথে চলে গেলে মৃদুলা ও বর্ষা গাড়ি থেকে নেমে 3টি গাড়িকে ফলো করতে শুরু করে। কিন্তু আসলে এই 3টি গাড়ির মধ্যে একটাতেও অর্জুন ছিল না। এটা ছিল সিটিকে গ্রুপের একটা ট্রিক্স। বাস স্ট্যান্ডে 3টে গাড়ি সামনে এসেছিল মূলত তাদের আই ওয়াশ করার জন্য। তারা পিছন থেকে অর্জুনকে একটা কালো মুখোশ পরিয়ে নিয়ে আসে একটা পুরাতন হাওয়েলির সামনে। সেই বাড়ির সামনে অর্জুনকে নামিয়ে দেয়। এখানে মূলত তারা সেই অ্যানুয়াল মিটিংটা করতে চলেছে। প্রাসাদের সামনে আসলে অ্যালফা নামের একজন এসে অর্জুনকে স্বাগতম জানিয়ে প্রাসাদের ভিতরে ঢুকিয়ে নেয়। অ্যালফা মূলত এই সিটিকে গ্রুপের ওয়েবসাইটের অ্যাডমিন, যে এই সমস্ত কিছু কন্ট্রোল করে থাকে। পরবর্তীতে অর্জুনকে ভেতরে এনে সিটিকে গ্রুপের নতুন মেম্বারদের জন্য ড্রেস কোড হিসাবে একটা সাদা স্যুট পরতে দেওয়া হয়। অন্যদিকে মৃদুলারা বুঝতে পেরেছে যে ওই 3টে গাড়ি আসলে একটা ফাঁদ ছিল, অর্জুনকে হয়তো অন্য কোনো লোকেশনে নিয়ে যাওয়া হয়েছে। তাই সে ডিজিপি নাগেশ্বরকে পুরো ঘটনা জানিয়ে আরও ফোর্স পাঠাতে বলে। নাগেশ্বর খুব দ্রুত তার লোক পাঠাতে বলে জানায় এবং একই সঙ্গে তারা 3টি লোকেশনের রেড মারবে। এরপর দেখা যায় অর্জুনের সাথে আরও নতুন 5 জন মেম্বারকে একসাথে একটা প্লে গ্রাউন্ডে নিয়ে আসা হয়। দেখা যায় একটা রেসলিং স্টেজে 2জন ছুরি দিয়ে ডু অর ডাই গেম খেলছে, আর ওখানে প্রায় 150 লোকের মতো মেম্বার ছিল তাদের। এটা মূলত সাইকোদের একটা প্যারালাল ইউনিভার্স, যেখানে তারা নিজেদের সুখ শান্তি খুঁজে পায়। স্টেজের খুঁটির সাথে অনেকগুলো মোটা দড়ি একসাথে বাঁধা ছিল। অ্যালফার নতুন মেম্বারদের দড়িগুলো এক একটা কাটতে বলে। সেই মতো সবাই ওই দড়িগুলো কাটতে শুরু করে। সর্বশ্রেষ্ঠ 2টো দড়ি একা একাই আস্তে আস্তে ছিঁড়তে শুরু করে। তখন অ্যালফা সবার উদ্দেশ্যে ভাষণ দিয়ে বলতে শুরু করে, সিটিকের ভাই বোনেরা, আমরা এখানে কি করতে একত্রিত হয়েছি? আমরা এসেছি স্বাধীনতার জন্য লড়াই করতে। আমাদের প্রত্যেকের জীবনে একটা স্বাধীনতা আছে, কিন্তু এই পৃথিবীতে আমরা অনেক কিছুই চাইলেই করতে পারি না। আমাদের বাধা দেওয়ার জন্য আইন আছে, পুলিশ আছে, তারা আমাদের হাত পা বেঁধে রেখেছে। আমাদের প্রত্যেকের মধ্যেই ফ্রিডম আছে, আমরা যা চাইবো তাই করব। তাতে কোনো আইন বা আদালত আমাদের আটকাতে পারবে না। এটা বলার সঙ্গে ওখানে থাকা সকল মেম্বাররা ফ্রিডম ফ্রিডম বলতে শুরু করে। এই বলেই সবাই আনন্দে মেতে ওঠে। অ্যালফার ভাষণ শেষ হতেই দেখা যায় তাদের কাটা সেই দড়িটা আস্তে আস্তে ছিঁড়ে যায়। সকল মেম্বাররা সরে দাঁড়ালে দেখা যায় একটা মেয়েকে তারা নির্মমভাবে অত্যাচার করে বেঁধে রেখেছে।
অর্জুন একটু আগে অজান্তেই যে দড়িটা কাটলো সেই দড়িটা কাটার ফলে হঠাৎ এই মুহূর্তের মধ্যে বাকি দড়িগুলো ছিঁড়ে যায়, যার ফলে ওই মেয়েটার শরীর আলাদা হয়ে টুকরো টুকরো হয়ে ছিঁড়ে পড়ে। এই দৃশ্য দেখে অর্জুন নিজেকে কোনো রকম সামনে রেখেছে। সে কষ্টে না পারছে কিছু করতে, না পারছে কিছু সইতে। এরপর দ্বিতীয় গেম শুরু হওয়ার আগে সবাইকে একটা বিরতি দেয়। এই বিরতির সুযোগে অর্জুন পুরো প্রাসাদটা সার্চ করতে থাকে। সার্চ করতে করতে এক পর্যায়ে সে একটা বেসমেন্ট ঘরের মধ্যে চলে যায়, যেটায় ঢুকে অর্জুনের চোখ কপালে উঠে যায়। কারণ সেই ঘরের ভিতরে বয়স্ক লোক থেকে শুরু করে মহিলা কিংবা ছোট বাচ্চাদের খাঁচায় বন্দি করে রাখা হয়েছে। এই দৃশ্য দেখে অর্জুনের মন পুরোপুরি ভেঙে পড়ে। ঘুরতে ঘুরতে এবার অর্জুন চলে আসে সিটিকে অ্যাডমিনের কন্ট্রোল রুমে। সেখানে থাকা স্যাটেলাইট ফোন থেকে তার টিমের সাথে কানেক্ট করতে চাইলে কানেকশন এরর দেখায়। পরে অর্জুন বুদ্ধি করে স্যাটেলাইট ফোন থেকে ট্রান্সমিটার বের করে বাইরে গিয়ে গাড়ির ভেতর থেকে একটা রেডিও নিয়ে সেটা থেকে একটা রেডিও ট্রান্সমিটার তৈরি করে। ভাগ্য ভালো থাকলে হয়তো ওটার দ্বারা টিমের সাথে কানেকশন হয়েও যেতে পারে। অন্যদিকে পুলিশ ফোর্স তিনটি আলাদা প্লেসে রেড করতে থাকে। প্রথম প্লেস থেকে দিব্যাকারকে সিটিকে মেম্বাররা উঠিয়ে নিয়ে যায়, আর দ্বিতীয় লোকেশনে তারা হামলা চালায় অনবরত। আর তৃতীয় প্লেসে যেখানে মৃদুলা ছিল সেখানেও সিদ্দিকের কয়েকজন লোক এসে তাকে অ্যাটাক করতে আসলে সে তার পুলিশের শেখা ট্রেনিং স্কিল দিয়ে নিজেকে ডিফেন্ড করে। এরপর সেখানে শুরু হয়ে যায় তাদের দ্বিতীয় খেলা, যেখানে আরেকজন ব্যক্তিকে তারা বেঁধে রেখেছে নির্মমভাবে হত্যা করার জন্য। কিন্তু অর্জুন অলরেডি তার একটা প্ল্যান করে রেখেছিল। সে কিচেন রুমে গিয়ে সিলিন্ডারের গ্যাস খুলে রাখে, যার ফলে সেখানে একটা বড় ধরনের বিস্ফোরণ ঘটে, যাতে সবার নজর অন্যদিকে চলে যায়। আরেকদিকে মৃদুলাদের ডিজিপি নাগেশ্বর আপাতত কোনো ধরনের পদক্ষেপ নিতে বারণ করে, কিন্তু মৃদুলা অর্জুনের চিন্তায় একাই বেরিয়ে পড়ে খুঁজতে। ওইদিকে অ্যালফা বুঝে যায় যে তাদের গ্রুপে হয়তো কোনো বিশ্বাসঘাতক ঢুকে আছে যে এই বিস্ফোরণটা করেছে। এমনকি তার রুম থেকে স্যাটেলাইট ফোনটা ট্রান্সমিটারও বের করা হয়েছে। আর তাদের 3টি লোকেশনে পুলিশ রেডও মারছে। এমনটা এত বছরে কখনোই হয়নি। অ্যালফা সন্দেহ করে নতুন 5 জন মেম্বারদের। সে বলে এই 5 জনের মধ্যে কেউ একজন পুলিশ অফিসার। অ্যালফা 5 জনকে রিংয়ের মধ্যে ডেকে বলে সিটিকে মেম্বাররা প্যাশনের জন্য খুন করে, কিন্তু পুলিশ অফিসাররা সার্ভাইভালের জন্য খুন করে। তাই অ্যালফা ওদেরকে নির্দেশ দেয় যে তাদেরকে একে অপরকে মারতে হবে, আর যে শেষে বেঁচে থাকবে সেই হবে সিটিকে সবচেয়ে স্ট্রংগেস্ট মেম্বার। আর এরপর শুরু হয় 5 জনের মধ্যে একটা দুর্ধর্ষ ডুয়ার গেম। রাখা হয় সকল ধরনের অস্ত্র। দেখা যায় সেখানে অর্জুনের সাথে কেউ পেরে ওঠে না। অর্জুন একে একে সবাইকেই সেখানে মেরে ফেলে। শেষে একাই সার্ভাইভ করে। অ্যালফা তখন তার সামনে এসে বলে একমাত্র কোনো পুলিশ অফিসারই একসাথে 4 জনকে এভাবে মারতে পারে। এরকম স্কিল মেথড, প্রোটেক্টিভ টেকনিক শুধুমাত্র একজন প্রপার ট্রেনিং করা পুলিশ অফিসারেরই থাকে। ব্যাপারটা আরও ক্লিয়ার করার জন্য তারা ধরে আনা এসআই দিব্যাকারকে সেখানে নিয়ে আসে। অ্যালফা দিব্যাকারকে জিজ্ঞেস করে তুই কি ওকে চিনিস? তখন অর্জুনের চোখের ইশারায় দিব্যাকার বলে হ্যাঁ, সে আমার বস এবং সে একজন পুলিশ অফিসার। অ্যালফা তখন বলে সত্যি হতে পারে আবার মিথ্যাও হতে পারে। তাই প্রমাণ করার জন্য অর্জুনকে দিব্যাকারকে এখনই মেরে ফেলতে বলে। এরপর দেখা যায় অর্জুন আসলেই দিব্যাকারকে মারতে শুরু করে, কিন্তু সে আড়ালেই দিব্যাকারকে বলে রাখে যে তাকে শুধু অভিনয় করতে হবে, বাকিটা সে সামলে নেবে। ফাইট করার এক পর্যায়ে হঠাৎ অ্যালফার একজন লোক এসে বলে একটু আগে যে মেম্বারটা মারা গেছে সেই ছিল আসল পুলিশ অফিসার, কারণ তার পকেট থেকে একটা চিপস পাওয়া গেছে। আসলে অর্জুনই এক ফাঁকে লুকিয়ে ওই লোকটার পকেটে এই চিপসটা রেখেছিল, ফলে অর্জুনের প্রতি তাদের অবিশ্বাস কেটে যায়। কিন্তু অ্যালফা অর্জুনকে দিব্যাকারকে মেরে ফেলার আদেশ দেয়। অর্জুন তখন চেঁচিয়ে উঠে বলে পাগল হয়ে গেছো? একটু আগে একজন পুলিশ অফিসার তোমাকে বোকা বানিয়ে 2টো মার্ডার ভিডিও আপলোড করে তোমার গ্রুপের মেম্বারও করে দিয়েছো, এখন আবার এই লোকটাকে মেরে ফেলতে বলছো? ওকে যদি মেরে ফেলি তাহলে কিছুই জানতে পারবো না ওদের কি প্ল্যান। আর এই বলে সে দিব্যাকারকে আপাতত প্রাণে বাঁচায়। অ্যালফা অর্জুনের এই স্মার্টনেস বেশ পছন্দ করে। এরপর অর্জুন দিব্যাকারকে সেই রুমে নিয়ে আসে যেখানে মানুষগুলোকে বন্দি করে রাখা হয়েছে। অর্জুন তার প্ল্যান দিব্যাকারকে বিস্তারিত বুঝাতে থাকে। সে বলে দিব্যাকারকে এই বন্দি মানুষগুলোকে নিয়ে করিডোর পর্যন্ত আসতে হবে, তারপর অর্জুন সবাইকে বক্সিং রিং পর্যন্ত এগিয়ে দেবে, আর দিব্যাকারকে লবি থেকে বের হয়ে এই লোকদেরকে নিয়ে জঙ্গলের রাস্তা দিয়ে পালিয়ে যেতে হবে। দিব্যাকার তখন অর্জুনকে বলে স্যার, এখানে প্রায় 150 লোকের মতো আছে, আপনি কিভাবে করবেন? অর্জুন উত্তরে বলে আপাতত এই বন্দি মানুষগুলোকে তাদের ঘরে নিরাপদভাবে পৌঁছানো আমার সবচেয়ে বড় দায়িত্ব, বাকি যা হবে সেটা দেখা যাবে। আর একদিকে মৃদুলা ও বর্ষা পুলিশ ফোর্স দিয়ে জঙ্গলে অর্জুনকে খুঁজেই যাচ্ছে। ঠিক তখনই মৃদুলা রেডিওতে খুব সূক্ষ্ম একটা শব্দ পাচ্ছিল।
সে ওয়াকি টকিতে 150 ফ্রিকোয়েন্সিতে কানেকশন পাওয়ার চেষ্টা করে। মৃদুলা বুঝতে পারে এটা একটা রেডিও সিগন্যাল যেটা অর্জুন তাদের কাছে পৌঁছানোর চেষ্টা করছে। সেই মতো সিগন্যাল ফলো করতে থাকলে তারা একটা শকুনকে দেখে যেটার সাথে রেডিও ট্রান্সমিটার লাগানো ছিল। আসলে অর্জুনই এই শকুনটার সাথে ট্রান্সমিটারটা বেঁধে রেখেছিল। শকুনটা উড়ে গেলে মৃদুলারাও গাড়ি করে সেটাকে ফলো করতে থাকে। আর ওইদিকে দেখা যায় অ্যালফা একটা ছোট্ট শিশুকে দেখিয়ে সবাইকে বলে, এই নিষ্পাপ বাচ্চাটাকে দেখছো? আজকে প্রমাণ করার সুযোগ কে হচ্ছে সব থেকে হিংস্র ও শয়তান সিটিকে মেম্বার, যে আজকে এই বাচ্চাটাকে হত্যা করতে পারবে সেই হবে সিটিকে সবচেয়ে হিংস্র ব্যক্তি। অ্যালফা সেই মতো ব্যান্ড ছুঁড়ে মারলে একজন ব্যক্তি এগিয়ে আসে এই বাচ্চাটাকে মারার জন্য। কিন্তু এই দৃশ্য দেখে অর্জুন আর চুপ নেই। সে বড় একটা রামদা দিয়ে যেই লোকটা বাচ্চাটাকে মারতে গিয়েছিল তাকে এক কোপে শরীর থেকে গলা আলাদা করে দেয়। তখনই অর্জুন দিবাকরকে বাচ্চা ও বাকি লোকদের নিয়ে এখান থেকে দ্রুত বেরিয়ে যেতে বলে। এরপর অর্জুন একাই সুপার হিরোর মতো সিটিকে মেম্বারদের একে একে করে নৃশংসভাবে মারতে থাকে। আর এই ফাইটিং সিনগুলো ছিল একেবারে ব্রুটাল ও ব্লাডি। অর্জুন একে একে করে কোরাল দিয়ে সবগুলোর হাড় গোড় টুকরো টুকরো করে দিতে থাকে। আর একদিকে মৃদুলাও ঘটনাস্থলে এসে পৌঁছায়। প্রচুর ধস্তাধস্তি ও ব্রুটাল ফাইটের পর অর্জুন এই বাচ্চাটা সহ বাকি লোকদের ওই লবির ভিতরে এনে দরজা লাগিয়ে দিতে বলে। আর ঠিক তখনই অ্যালফা এসে অর্জুনের ঘাড়ে ছুরি বসিয়ে দেয়। এরপর তার সিটিকে গ্রুপের মেম্বাররা অর্জুনকে চারদিক থেকে ঘিরে ধরে। তখনই একটা ফায়ার গান থেকে ব্লাস্ট হয়। অর্জুনকে সেভ করতে চলে আসে এসপি কৃষ্ণাদেব। এরপর সেখানে মৃদুলা ও পুলিশ ফোর্সরাও এসে সেখানে যোগ দেয়। এরপর অর্জুন ও কৃষ্ণাদেব মিলে সিটিকে সব মেম্বারদেরগুলোকে একে একে করে মেরে ফেলে। আর শেষের দিকে লড়াই হয় অর্জুন ও অ্যালফার মধ্যে। প্রচুর লড়াইয়ের পর অ্যালফা মৃদুলাকে ধরে তার মাথায় বন্দুক ত্যাগ করে, কিন্তু অর্জুনের বুদ্ধি ও টেকনিকে অবশেষে তারা অ্যালফাকে ধরে ফেলে। অ্যালফা তখন অর্জুনের দিকে তাকিয়ে বলে, মারার সময় মানুষের মনে হয়তো ভয় থাকা দরকার, না হলে কষ্ট, তা না হলে যে মারবে তার স্যাটিসফ্যাকশন হবে না। কিন্তু আমাকে দেখো, না আছে ভয় না আছে কষ্ট, আমি তোমাকে স্যাটিসফাই করে মরতে পারবো না। তখনই অর্জুন বলে, জয়পুরে বসে আমি তোমার আপন ছোট ভাইকে নিজের হাতে মেরেছি। কথাটা শুনে অ্যালফার চোখে মুখে এবার একটা ভয় দেখা যায়। এই কথা বলি সে অ্যালফার মাথায় গুলি করে তাকে মেরে ফেলে। এরপর বেশ কিছুদিন কেটে যায়। অর্জুনও মোটামুটি সুস্থ হয়ে উঠেছে, কিন্তু আসল কেস তো এখনো সলভই হয়নি। সিটিকে মেম্বাররা খুন করে লাশ থেকে যে অর্গানগুলো বের করে নিত ওইগুলো তারা হরমোজেনিক সুইডিশ কোম্পানিতে বিক্রি করত। এখন প্রশ্ন হলো, এই অর্গানগুলো দিয়ে তারা কি করত? মানুষের শরীরে একটা গুরুত্বপূর্ণ পরিপাক সিস্টেম হলো এন্ডোক্রাইন সিস্টেম। মানুষ যখন এক্সট্রিম লেভেলের স্ট্রেসে থাকে তখন তাদের এন্ডোক্রাইন থেকে বের হওয়া কর্টোসিল শরীরের হরমোনের সাথে এক্সট্রাক্ট করে সেটা দিয়ে তারা একটা ককটেল ড্রাগ তৈরি করে। এই জন্যই সিটিকের মেম্বাররা ভিকটিমদের প্রচণ্ড ভয় ও আতঙ্কের মধ্যে রেখে হত্যা করত, যাতে তাদের শরীরের স্ট্রেসও বেড়ে যায়। ভিকটিমের বডি থেকে ওরা 3টি অর্গান বের করে সেটা হরমোজেনিক কোম্পানিতে পাঠাতো। এন্ডোক্রাইন সিস্টেম সেক্সুয়াল ফাংশন এবং প্রজননে কাজ করে, আর সেই কোম্পানি অর্গানে থাকা হরমোন পাওয়ার ইউজ করে এই ড্রাগগুলো তৈরি করত। আর এই ড্রাগগুলোর পাওয়ার হচ্ছে আপনার শরীরের যৌন ক্ষমতা অতিরিক্ত সীমায় বাড়িয়ে দেবে। আর এই ড্রাগগুলো এত চড়া মূল্যে বিক্রি হতো যেটা শুধুমাত্র রিচ পার্সনরাই নিতে পারত। আর এই ড্রাগের পাওয়ার এতটাই বেশি যে কোনো 80 বছরের বৃদ্ধ লোককেও বাবা বানাতে পারে। আর এই হরমোজেনিক কোম্পানি সিইও হচ্ছে স্যামুয়েল জোসেফ নামের এক ব্যক্তি। এই ড্রাগ থেকে কামাই করার টাকা স্যামুয়েল জোসেফ ইন্ডিয়াতে অর্গানাইজ করা চ্যারিটি ইভেন্টে ব্ল্যাক মানি হিসেবে পাঠাতো। আর এই অর্গানাইজ ইভেন্টের নাম হলো কেটিসি, যেটা সিটিকের উল্টো ভার্সন। আর এই কেটিসির মাধ্যমে স্যামুয়েল টাকাগুলো মানি লন্ডারিং করে ইন্ডিয়াতে নিয়ে আসতো। আর এই মানি লন্ডারিং এর কেসটা নিয়ে যে অফিসার ইনভেস্টিগেশন করছিল সে হলো এসিপি ধানিয়া, যে গত 3 মাস ধরে মিসিং ছিল। আসলে এসিপি ধানিয়া কেসটাকে নিয়ে ইনভেস্টিগেশন করতে করতে সে সিটিকের হাতে ধরা পড়ে যায়, যার ফলে সিটিকের মেম্বাররা তাকে তুলে নিয়ে যায়। আর এই এসিপি ধানিয়া হচ্ছে যাকে আমরা ওই সিটিকের অ্যানুয়াল পার্টিতে নৃশংসভাবে হত্যা হতে দেখেছি, যাকে দড়ির মাধ্যমে নৃশংসভাবে খুন করা হয়েছিল, সেই হচ্ছে এসিপি ধানিয়া। কিন্তু দুঃখজনক ব্যাপার হলো সেদিন ধানিয়ার মরার কথা ছিল না, কারণ সিটিকে মেম্বাররা সিরিয়াল ওয়াইজ ভিকটিমদেরকে খুন করে। সেদিন সিরিয়াল ছিল ওই ছোট্ট বাচ্চাটার। এসিপি ধানিয়াকে যে সেলের মধ্যে রাখা হয়েছিল সেটা ছিল 8 নম্বর সেল, আর ওই বাচ্চাটা ছিল 3 নম্বরে। কিন্তু ধানিয়া নিজের সেল নাম্বার পাল্টে 3 করে দেয়। আর সেদিন অ্যালফা বাচ্চাটার পরিবর্তে ধানিয়াকে ঝুলিয়ে রাখে। আর এভাবেই বাচ্চাটার প্রাণ বাঁচাতে গিয়ে ধানিয়া নিজের জীবন উৎসর্গ করে দেয়। কিন্তু অর্জুনের একটাই আফসোস ছিল,
ওই দিন সবাইকে বাঁচাতে পারলেও ধানিয়াকে সে বাঁচাতে পারেনি। তাই অর্জুন এই পুরো মিশনের ক্রেডিট এসিপি ধানিয়াকে দিয়ে দেয়। মানে এই যে 150 সিটিকে মেম্বারদের হত্যা করে ভিকটিমদেরকে সেখান থেকে মুক্তি করে ফেলে, সবাই এটাই মনে করে যে এসিপি ধানিয়াই এই কেসটাকে সলভ করেছে। আর এটাই মুভির প্রথম সিনে দেখানো হয়েছিল যে এসিপি ধানিয়া নামের এক পুলিশ অফিসারকে তারা বিশাল সম্বর্ধনা দিচ্ছে। তো যাই হোক, 1 বছর আগে স্যামুয়েল জোসেফকে পুলিশ মানি লন্ডারিং এর জন্য হাজতে রেখেছে। তাই 1 বছর ধরে সে এখনো জেলে আছে। কিন্তু দুঃখের বিষয় হলো তার কাছে এত পরিমাণে অর্থ আছে যেটা দিয়ে সে জেলে আরাম-আয়েশে কাটাতে পারবে এবং জেলে বসে সবকিছু কন্ট্রোলও করতে পারবে। কিন্তু এই স্যামুয়েল জোসেফকে হত্যা করার প্ল্যান করে অর্জুন ও কৃষ্ণাদেব। কৃষ্ণা অর্জুনকে ইচ্ছে করে একটা মিথ্যা কেসের মামলায় তাকে জেলে ঢুকিয়ে দেয়। ফলে এখন রিভিল হয় এই মুভির সবথেকে বড় প্লট টুইস্ট। এতক্ষণ যে এই পুরো কাহিনীটা অর্জুন তাকে বিস্তারিতভাবে শোনাচ্ছিল সে আর কেউ না বরং স্যামুয়েল জোসেফকে। অর্জুনের এই পুরো ঘটনা শেষ হওয়ার পর স্যামুয়েল বুঝতে পারে আসলে অর্জুন জেলে তাকে মারতে এসেছে। তখনই দেখা যায় অর্জুনের হাতে যে ছোট্ট ছুরিটা ছিল সেটা দিয়ে এক টানে স্যামুয়েলের গলা কেটে তাকে হত্যা করে। আর এখানেই শেষ হয় হিট দ্য থার্ড কেসের পুরো মুভির কাহিনী। এভাবেই দাঁড়ালো হিট ইউনিভার্সে অর্জুন সরকারের তৃতীয় কেস, যেখানে জাস্টিস, ভেঞ্জেন্স এবং স্যাক্রিফাইস একসাথে লড়েছে বড় বড় দৃশ্যে। কমেন্টে জানিয়ে দিন ভিডিওটা কেমন লেগেছে। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। ধন্যবাদ, ভালো থাকবেন।